স্বাগত জানাচ্ছি 24 ঘন্টা। আমি রাসেল আহমেদ। আমাদের সমসাময়িক রাজনীতির পাশাপাশি দেশে আলোচিত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এরই মধ্যে যারা স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমরা একটু শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে নিই। ডান দিক থেকে রয়েছেন জনাব ডক্টর রশিদ আসকারী, সাবেক উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আজকের এই আলোচনায়। এরপর রয়েছেন জনাব মাসুদ কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক। আপনাকেও স্বাগত আজকের আলোচনায়। এবং রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আপনাকেও স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি আমরা জনতার আদালতে আমলনামা। প্রভাবশালীদের যেই বিষয়গুলো এরই মধ্যে আলোচিত হচ্ছে গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের মুখে মুখে, বিচার কতটা হবে সেটি সময় সাপেক্ষ, তবে যেহেতু মানুষের মুখে এর মধ্যে আলোচনা হয়েছে সেই জন্যে আমরা এই নামটি নির্ধারণ করেছি। মূল আলোচনায় ফিরতে চাই। একটু শুরু করতে চাই আলোচনা জনাব রশিদ আসকারী, একটু আপনার মাধ্যমেই শুরু করি। জনাব, যেটি আসলে মূল আলোচনার, বেনজির আহমেদ তিনি রাষ্ট্রীয় একটি শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত এবং সেই পুরস্কারের মাত্র 1.5 বছরের মাথায় তার বিরুদ্ধে এত শত শত দুর্নীতির অভিযোগ। আসলে কি রাষ্ট্র আড়াল করেছে এতদিন নাকি ব্যর্থ হয়েছে? আপনাকে ধন্যবাদ। দেখুন, এই জাতীয় বিষয়গুলো আমাদের এক কথায় উত্তর দেওয়া খুব মুশকিল। এই রাষ্ট্রের কারণেই কিন্তু আজকে যে এটা জনসম্মুখে এসেছে, এতে কিন্তু রাষ্ট্র, বর্তমান যে রাষ্ট্রযন্ত্র, তার কিন্তু যথেষ্ট প্রভাব আছে। আমরা লক্ষ্য করছি যে রাষ্ট্রের যারা পরিচালনা করছেন তাদেরও কিন্তু নেতৃস্থানীয় বা কর্তাস্থানীয় ব্যক্তিদের কাছ থেকেই শুনেছি যে তারা এই, বিশেষ করে যে নামটি আপনি বললেন বেনজির আহমেদের ব্যাপারে, যে এখন পর্যন্ত যেটা এখনও চূড়ান্ত ফয়সালা হয়নি, এখন পর্যন্ত যেটা আমাদের সামনে এসছে সেটা আইনি প্রক্রিয়ার মধ্যে বিচারাধীন রয়েছে। এবং রাষ্ট্র কিন্তু বলে দিয়েছে যে এই রাষ্ট্র বা রাষ্ট্রযন্ত্র বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন, এইটা কোনো ব্যক্তিকে তার পার্সোনাল কোনো অফেন্সের কারণে, ক্রাইমের কারণে বা দুর্নীতির কারণে তাকে ডিফেন্ড করবে না। এবং সেটা কিন্তু কিছুটা ফল আমরা ইতিমধ্যে দেখেছি। আমাদের সামনে আরও আমরা হয়তো দেখব যে এইটা বিচারাধীন একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। দুদক তদন্তের দায়িত্ব নিয়েছে। দুদকের তদন্ত সাপেক্ষে, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যদি অপরাধ প্রমাণিত হয়, তাহলে ওবায়দুল কাদের সাহেব বলে দিয়েছেন বা আরও অনেক একাধিক দায়িত্বশীল সূত্র থেকে এসছে যে এই ব্যাপারে কোনো ছাড় হবে না। এখন এইটার একটা ইন্ডিভিজুয়াল কেস দিয়ে আমরা পুরো ব্যাপারটা যদি আমরা দেখি, যে দুর্নীতির প্রবণতা তৃতীয় বিশ্বের, এবং বিশেষ করে তৃতীয় বিশ্বের কেন বলবো, যে দুর্নীতি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট আমি দেখলাম যে দুর্নীতি কিন্তু পারসিস্টস অলমোস্ট ইন এভরি কান্ট্রিজ উইথ ভ্যারিং ডিগ্রিজ। এইটাতে ওয়ার্ল্ড ব্যাংক তাদের রিয়েলাইজেশন হচ্ছে যে দুর্নীতি যদি আমরা এর হ্রাস টানতে না পারি, তাহলে 2030 মধ্যে যে লক্ষ্যমাত্রা স্থির করেছে ওয়ার্ল্ড ব্যাংক, যে SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যে 2030 মধ্যে তারা একটা SDGর যে মিশন সাকসেস করেছে, যে পভার্টি এন্ড করবে এবং 40% যে জনগণ রয়েছে যাদেরকে বলা হচ্ছে যে তারা দরিদ্র সীমার নিচে বাস করে, তাদের যে একটা প্রসপ্যারিটি সেটি সম্ভব হবে না। সুতরাং সেইটার সঙ্গে আমরা জানি যে ওয়ার্ল্ড ব্যাংকের কিংবা ইউনাইটেড নেশন যে অ্যান্টি কারাপশন যে কনভেনশন, সেই কনভেনশন কিন্তু বাংলাদেশ অ্যান্টি কারাপশন ডে পালন করছে এবং বাংলাদেশ কিন্তু তার সাধ্য যত আছে সেটা নিয়ে দুর্নীতির মোকাবেলা করে যাচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের যে আপনি বেনজির সাহেবের কথা বললেন, আরও একাধিক কেস আমাদের সামনে রয়েছে। এটি করাপশন কাকে বলে? যে আপনি রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত গেইন করাবেন, এটা একটা সামগ্রিকভাবে একটা গৃহীত সংজ্ঞা বলা যেতে পারে, যে ইউজিং স্টেট পাওয়ার ইউ উইল ইউজ ইট ফর ইউর প্রাইভেট গেইন। তো সেই কাজটা যারা করছে তারা কিন্তু নিজ দায়িত্বে করছে বলে আমার কাছে মনে হয়, যে তাদের কাছ থেকে হয়তো এটা প্রত্যাশা রাষ্ট্র করেনি বা জনগণের তো নয়। সুতরাং 1.5 বছর আগে উনি শুদ্ধাচার পুরস্কার পেলেন, সেটি তাও রাষ্ট্রীয় পুরস্কার, তখন এটা তখন হয়তো সামনে আসেনি।
তখন মানে ক্রাইম তো আর মানুষ ওপেনলি ওইভাবে করে না। ক্রাইমের যে সম্পদগুলো তো তিনি এর পরের 2 বছরে করেছেন এমনটি নয়, আগেরও রয়েছে, আগে থেকে করেছেন, এখন পর্যন্ত যেটা আসছে আগে থেকে করেছেন। এবং তারপরও কিন্তু চূড়ান্ত কথা বলার সময় আমার মনে হয় এখনো আসেনি, কারণ আমরা যেহেতু তদন্তাধীন রয়েছে, আমরা এইটুকু বিশ্বাস করি যে যতটুকু এসছে এটা নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে সত্যিকার যদি কেঁচো খুঁড়তে সাপ বেরোয়, এটা শুধুমাত্র জনগণ নয়, আমার মনে হয় যে ক্ষমতাসীন দল রয়েছে তারাও কিন্তু সেটাকে ওয়েলকাম করবে বলে আমি মনে করি। জি, আবারও ফিরবো আপনার কাছে, একটু যেতে চাই ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যে এই সরকারের সফলতার যে যতগুলো বিষয় রয়েছে, মাঠের রাজনীতি বলেন, শাপলা চত্বর, সেখানে বেনজির আহমেদের ভূমিকা বেশ সরব বা সরকারকে বেশ সহায়তা করেছে, সেই ব্যক্তি এখন আবার এই সরকারের আমলেই কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হচ্ছেন। এক ধরনের আইনের শাসন বাস্তবায়িত হচ্ছে বলা যায় কি? ধন্যবাদ আপনাকে, আমার সহযোগিত এবং দর্শক শ্রোতা যারা শুনছেন। আইনের শাসন আসলে একটা নির্দিষ্ট বিরতিতে কায়েম করার কোনো বিধান আছে বলে আমার জানা নেই। আইনের শাসন কায়েম করতে হয় 7/24। বেনজির সাহেব অবসরে গেছেন কতদিন হলো, এতদিন পর তিনি এত সম্পদ অর্থাৎ 621 বিঘা জমির মালিক হয়েছেন, কেউ দেখতে পাননি। হ্যাঁ, হতে পারে কেউ দেখতে পাননি, তাহলে সংশ্লিষ্ট যে বিভাগগুলো আছে দায়িত্ব পালন করেনি। এখানে বেনজির সাহেব নয়, অসংখ্য বেনজির জড়িত তাহলে, এবং তারা যে এটাকে গোপন করেছে কিংবা তার প্রভাবের কারণে যদি এটা প্রকাশ করে না থাকে, তাহলে বেনজির সাহেবের এই বিষয়টি সামনে আসার মাধ্যমে আইনের শাসন কায়েম হয়েছে কতটা সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। কিন্তু প্রশ্নাতীতভাবে প্রমাণিত হয়েছে যে 621 বিঘা জমি একজন ব্যক্তি মালিক হচ্ছেন, 4টি ফ্ল্যাট অবসরের প্রায় 3 বছর পর তিনি যখন মালিক হন। সরকারের সংশ্লিষ্ট বিভাগ আছে, একটি ছোট ভবন করতে যান, আপনার আছে কিনা জায়গা আমি জানি না, আপনি বুঝতে পারবেন রাজুক কেমন কঠিন জায়গা। তাহলে এরকম কঠিনকে এত সহজ করলো তিনি কিভাবে? ওনার কি প্রশ্নের আওতায় আসতে হয়নি, নাকি তিনি এটা থেকে অবমুক্ত ছিলেন? এটার কারণ হচ্ছে মূলত যখন পাওয়ারে থাকে তখন সবাই এই সুযোগটা নিতে পারে। বেনজির সাহেবের ক্ষেত্রে অত্যন্ত আশঙ্কার জায়গা হচ্ছে এটা, অবসরের 3 বছর পরও তার প্রভাব সমান ছিল, এটা প্রমাণিত হয়। কারণ হচ্ছে তিনি 4টি ফ্ল্যাটের মালিক হন একদিনে, এবং বিশেষ একটি সংবাদপত্রের নিউজের মাধ্যমে আমাদের জানতে হয় তিনি এত বড় অন্যায় করে গিয়েছেন এবং করে যাচ্ছেন। তার মানে হচ্ছে সংশ্লিষ্টরা অবগত নন, এটা আমি বিশ্বাস করতে চাই না। সংশ্লিষ্টরা সম্পৃক্ত কিনা এ বিষয়ে প্রশ্ন তোলা জরুরি এখন, এবং সে কারণে এটা আইনের শাসন এখন কতটা কায়েম হয়েছে আমি জানি না। আমি মনে করি বেনজির সাহেব যখন দায়িত্বে ছিলেন, একাধিক পদে প্রধান হিসাবে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এবং যে অভিযোগটি বিরোধী দল বা সাধারণ মানুষ অনেকেই করেন সেটা হচ্ছে আমরা গণতন্ত্রহীনতার মধ্যে আছি দীর্ঘদিন, 2014, 18, 24 প্রায় গণতন্ত্র পালিয়ে গেছে দেশ থেকে, বিতাড়িত করা হয়েছে। এই প্রক্রিয়ার সাথে ওনাদের সম্পৃক্ততা যদি থাকে এবং এতে যদি শাসক দল বেনিফিটেড হয় এবং তার বিনিময়ে বেনজির সাহেব যদি এগুলো করে থাকেন, এমন সন্দেহকে উড়িয়ে দেওয়া যায় কি? আমি দিচ্ছি না। ফলে আমার মনে হচ্ছে এখন কোনো একটি বিশেষ কারণে অলিগারদের মধ্যে অনেক সময় কনফ্লিক্ট হয়, এবং সেখানে যখন আইনের শাসন থাকে না, কিছু মানুষ প্রভাব তৈরি করতে থাকে এবং তাদের মধ্যে তারা সাধারণের বিরুদ্ধে দাঁড়িয়ে পুরো দেশকে শোষণ করতে থাকে। একটা পর্যায়ে যখন এই কর্মটি প্রায় শেষ হয়ে আসে, তখন পরস্পরের মধ্যে তারা দ্বন্দ্বে লিপ্ত হয়, এবং বড়দের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হলে এই বিষয়গুলো তখন বাইরে আসে। রক্তপাত তখন শক্তিশালীদের দেহ থেকেও রক্তপাত হতে থাকে, তখন সাধারণ মানুষ দেখতে পায়। তার আগ পর্যন্ত শুধু উই পিপল আর এট দি রিসিভিং এন্ড অল দ্য টাইম। ওদের মধ্যে যখন দ্বন্দ্ব হয় তখন সামান্য কিছু মানুষ জানতে পারে যে এইসব হচ্ছে। ফলে আমি মনে করি যে আইনের শাসন কায়েম যদি করতে হয়, যেটা বলেছি 7/24 করতে হবে, সকলেই আইনের আওতায় থাকতে হবে, কেউ আইনের বাইরে নয়। কিন্তু বেনজির সাহেবকে অবসরের দীর্ঘদিন পরেও যেহেতু একদিনে 4টি ফ্ল্যাট তিনি নিবন্ধন করতে পারেন, সরকারের সংশ্লিষ্ট যেই ইয়েগুলো আছে, অফিসগুলো আছে, যেই বিভিন্ন সংস্থা আছে,
তারা তো তাকে আটকায়নি। তাতে করে মনে হয়েছে এখানে আইনের শাসন আসলে বিশেষ কারণে এখন অ্যাক্টিভ হচ্ছে। এবং এর সাথে আপনি আরেকটা জিনিস যুক্ত করতে পারেন, যেহেতু মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের বাংলাদেশ মানবাধিকার পরিস্থিতি নিয়ে কিছুদিন আগে একটা রিপোর্ট দিয়েছে, যেখানে শাসক দলের নানা ধরনের মানে অন্যায়, গুম খুন নানা বিষয় নিয়ে কথা বলেছে। আইনের শাসন ব্যাহত হচ্ছে, আমাদের বিশেষ করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার যেভাবে চলছে এইসব বিষয়ে অনেক অভিযোগ আছে। তো আমার যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে এই যারা শুধু বেনজির সাহেব নয়, আপনি নিশ্চয়ই আলোচনায় আনবেন, আজিজ সাহেবকে আনবেন, বেনজির সাহেব আছে এবং একটা খুনের ঘটনা আছে। এই সবগুলো আসলে সরকারকে দীর্ঘদিন এই ধরনের কর্মকাণ্ডে এক ধরনের পরোক্ষ সমর্থন দেওয়া কিংবা সম্পৃক্ত থাকার কারণে তারা যেই ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাই বলছিল, অর্থনৈতিকভাবে নয় রাজনৈতিকভাবেও ব্যাপকভাবে ভালনারেবল হয়েছে। এবং এর আগে আপনি খেয়াল করবেন যে স্যাংশনগুলো বলুন কিংবা নানা ধরনের শাসানোর কথা বলুন, সেটা মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেই হোক বা মানবাধিকার সংস্থাগুলো থেকেই হোক, আমাদের সরকারের পক্ষ থেকে সরকার বাহাদুররা বেশ তুচ্ছতাচ্ছিল্য করেছে, আমরা দেখেছি। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে এইসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে, আমরা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে আইনের শাসন কায়েম নয়, আমাদের যে অন্যায় এবং আমাদের যে ভুল পথে হাঁটার বোধহয় একটা নির্দিষ্ট সীমা আমরা অতিক্রম করে গেছি। এখন আমরা অভ্যন্তরীণ, আঞ্চলিক এবং বাহ্যিক সকল চাপের মধ্যে পড়াতে হয়তো বাধ্য হচ্ছি, যেটাকে এখন আইনের শাসন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে। মানে বাধ্য হয়ে এরকমটি করছেন বলে মনে করছেন। একটু যেতে চাই জনাব মাসুদ কামাল, একটু আপনার কাছ থেকে যে 2021-22 সালে ভোটের আগে আমলাদের অনেক বিদেশে বাড়ি নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছিল, পার্লামেন্ট হয়েছে, গণমাধ্যমে খবর হয়েছে, আমরা তখন তেমন কোনো ব্যবস্থা নিতে দেখছি না। কিন্তু গেল মানে ভোটের পরে এই সাম্প্রতিক এই সময়টাতে আজকে আরও এক পুলিশ অফিসারকে বিদেশে যেতে বাধা, বেনজির আহমেদের বিরুদ্ধে ধরনের আরও বেশ কিছু তালিকা দুদকে এসছে, আমরা জেনেছি। আপনি কি এটিকে স্বাভাবিক কার্যক্রম হিসেবে দেখছেন না এই দেরি হওয়ার পেছনে কোনো কারণ আছে বলে মনে করছেন কি? দেখেন, এটা যদি স্বাভাবিক কার্যক্রম হয় তাহলে আমি খুশি হব, যেরকম তো হওয়াই উচিত, দুদকের তো এটাই কাজ হওয়া উচিত। কিন্তু আবার এটা যদি হঠাৎ আলোর ঝলকানি হয় তাহলে হতাশ হব। আমাদের এখানে এরকম ঘটনা তো আছে, আপনি মনে করতে পারবেন এই যে ক্যাসিনো কাণ্ড, কত কিছু ধরা হলো তখন, কার সিন্ধুকে কত টাকা আছে, সোনা কত আছে, সম্রাটকে ধরা হলো, অমুক হলো তমুক হলো। তখন কি ধারণা করা হয়েছিল না যে এটা হয়তো ধারাবাহিকভাবে চলতে থাকবে দুর্নীতির বিরুদ্ধে? তখন যখন ঘটনাগুলো ঘটতে থাকলো তখন বেশ কিছু লোক বেশ বুক ফুলিয়ে বললো যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বলছে। তো জিরো নমুনা তো আবার বেনজিরকে দেখতেছি আমরা, কারণ তারপরেও তো বেনজির জমি কিনছে। হ্যাঁ, সে অবসর যাওয়ার 3 মাস আগে সে একসঙ্গে যে ফ্ল্যাটটা কিনেছে। আচ্ছা, আপনি বলেন এই যে ফ্ল্যাটটা, আমি ফ্ল্যাটের আজকে ওদের র্যাঙ্কন গ্রুপের ওই প্রপার্টিজের ওয়েবসাইটে আমি গিয়েছিলাম, ওদের 3টা প্রজেক্ট শেষ হয়েছে মাত্র, তার মধ্যে এটা একটা। ভেতরে নকশা টকশা সব পাওয়া যায়, আপনি ওয়েবসাইটে সব পাবেন। সে 2টা ফ্লোর নিয়ে নিছে, 2টা ফ্লোরে সে ডুপ্লেক্স করেছে সে, বেনজির সাহেব। আচ্ছা, এই জায়গাটাতে দেখেন দুর্নীতিটা কিন্তু একা একা দুর্নীতি করা যায় না। আপনি আকাম করবেন, একা একা করতে পারবেন না, কিন্তু সঙ্গে কাউকে নিতে হবে। আচ্ছা, একটা কথা বলেন, এই যে আমরা বললাম 53 লাখ 58 লাখ টাকা করে সে এক একটা ফ্ল্যাট কিনছে 2000 স্কোয়ার ফিটে গুলশানে, হয় যেখানে 25 স্কোয়ার ফিটের দাম 20,000 টাকা 19,000 টাকা, সেখানে সে কীভাবে কিনে এটা? তাহলে আচ্ছা, সে না হয় কিনলো, সে তো একা একা কিনে নেয়, কেউ না কেউ তার কাছে বেচছে না, বেচলো কেমন? এটা যে বেচলো সে অপরাধী না? সে কি আসলে এই দামে বেচে নাই তো? এই দামটাকে দেখানোর জন্য সে ওই দামটা দেখিয়েছে, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এই কাজটা করেছে। অনেকগুলো বিষয় কিন্তু এখানে, এই যে কাজটা সে করলো সেও তো অপরাধী, তাকে ধরেন না কেন? তাকে ধরেন। এবং একই ধরনের অপরাধে যে বাচ্চু, যিনি বেসিক ব্যাংকের, তার টাকা আত্মসাতের জন্য যে সহায়তা করেছিল ব্যবসায়ী, তাকেও কিন্তু মামলার আসামি করা হয়েছিল। করা উচিত, আপনি তো করতে পারেন, আপনি তো গভর্নমেন্টকে ফাঁকি দিচ্ছেন। এই যে বিষয়গুলো, এগুলো আসলে হয় কি জানেন, মানে একটা সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যখন দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে যায়, তখন এগুলো আমরাও সাধারণ মানুষ দেখতে দেখতে আমাদের চোখ সরে যায়।
এবং যখন চোখ সয়ে যায় একটা দুর্নীতি হবে, তার বিচার হবে, এটা তো স্বাভাবিক ঘটনা রে ভাই, এটা তো স্বাভাবিক। আমরা স্বাভাবিক ঘটনা থেকে আটকে উঠতেছি, আরে বিরাট এক ঘটনা হয়েছে, এটা বিরাট ঘটনা হয় নাই, এটা স্বাভাবিক ঘটনাটা হয়েছে। আর অন্যান্য সকল ক্ষেত্রে অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে, আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। দেখেন এই যে মামলাটা মার্চের 31 তারিখে একটা পত্রিকা প্রকাশিত হলো তো, আপনি নিজে অনেকদিন রিপোর্টিং করছেন ভাই, আমিও করছি, জমির দাগ নাম্বার পর্যন্ত রিপোর্টার লিখে দিল। আমরা রিপোর্টিং কীভাবে করতাম? আমরা কি দাগ যে সাব অফিসে গেলে আমরা সব দাগ দিয়ে দিত, 20 জায়গায় তার দাগ নাম্বার, 20টা উপজেলায়, কেমনি করে সম্ভব? কেউ না কেউ সাপ্লাই দিয়েছে, যারা সাপ্লাই দিয়েছে তাদের কাছে কিন্তু অনেকের ফাইলই আছে, একটা ফাইল তাকে দিছে, এটা কিন্তু র্যান্ডম বেসিসে দেয় নাই, এটা পিক অ্যান্ড চুজের মাধ্যমে সে পেয়েছে, সে পেতে চেয়েছে বলে পেয়েছে। তো সরকার পেতে চায় না কেন? চাইলে অনেক ফাইল আছে এরকম। ওকে, হঠাৎ করে কালের কণ্ঠে রিপোর্টটা করলো কেন? দেখেন কতগুলি এগুলো কিন্তু এমনি এমনি হয়নি, হঠাৎ করে কালের কণ্ঠ বলতে কি এমন হলো যে বেনজির কিনে রিপোর্ট করতে হবে? এটা তখনই তারা রিপোর্টটা করলো যখন নাকি রংধনু গ্রুপের সঙ্গে তাদের ঝামেলা বাঁধলো। এখন রংধনুর পার্টনার হলো বেনজির, এখন রংধনুকে সাইজ করতে হলে বেনজিরকে সাইজ করলেই হয়ে যায়। দুই গ্রুপ লাগলো, এই গ্রুপ ওই গ্রুপের বিরুদ্ধে লাগে, ওই গ্রুপ ওই গ্রুপের বিরুদ্ধে বলে তো, দুই গ্রুপই বলে, পাশেই তো এখান থেকে। একজন আপনি প্রতিদিন বাংলাদেশে দেখবেন যে বসুন্ধরা গ্রুপ কি কি করেছে, আমলনামা ভিডিও আছে, আবার ওরা করে এরা কি করছে, এই কিছুদিন ধাক্কা ধাক্কি চলো, পরবর্তী দিনে এইভাবে হবে না। তাহলে ওর প্রাণ ভোমরাকে ধরো, প্রাণ ভোমরাকে বেনজির আহমেদ, প্রাণ ভোমরাকে এর আগে টোকাটুকি করছে, পরে দিল একটা বাড়ি, কীভাবে নিয়ে আসছে, ফাইল ছাপাই দিচ্ছে। আচ্ছা আপনি আমাকে বলেন, ধরলাম কোনো কেউ তাকে দেয় নাই, ধরলাম এরা সম্পূর্ণভাবে নির্ভেজাল একটা সাংবাদিকতা করছে, আমি ধরে নিচ্ছি, যদি ধরে নেই তাহলে আপনার মনে কি প্রশ্ন আসবে না যে একটা সাংবাদিক যা পারে সরকার তা পারে না? সরকারি এতগুলি সংস্থা, তারা কেউ সেটা বুঝতে পারলো না, একটা সাংবাদিক বুঝে ফেলিল। তাহলে তো সরকারের, তো আমি বলবো যে ওই সাংবাদিক এনে গোয়েন্দা সংস্থার প্রধান বানিয়ে দেন। আপনি পারেন না রে ভাই, যাদেরকে আমরা টাকা দিয়ে পালতেছি তারা পারে না, তারা তাকে শুদ্ধাচার পুরস্কার দেয়। আর যাদের প্রত্যেকে আমরা টাকা দিয়ে কিনতেছি তারা সফলে দেয়। তাহলে হলোটা কি, হচ্ছেটা কি? আপনি তাকে ধরছেন, এটা আমার বিবেচনায় হঠাৎ আলোর ঝলকানি, আর কিচ্ছু না। 2 দিন পরে দেখবেন আর কিছুই হবে না, আলোচনা হয়েছে। আচ্ছা তারপরে ধরেন আমি যে কথাটা বলছিলাম, 31শে মার্চ ঘটনাটা পত্রিকায় আসলো, 3 সপ্তাহ পরে বেনজির সাহেব সাইজা গুজা একটা ভিডিও ছাড়লেন। আপনি ভিডিও নিয়ে কাজ করেন, আমিও করি টুকটাক। এই ভিডিও তো ওয়েল এডিটেড ভিডিও একটা ছাড়লেন উনি, এই একবার এদিকে বাঁকা হন একবার এদিকে বাঁকা হন, মানে এমন একটা ভাব যে রাষ্ট্রপতি ভাষণ দিতেছে, দিলেন, মুখের ভাব দেখেন কি আত্মবিশ্বাস। তারপরে কি হলো, যখন নাকি ব্যারিস্টার সুমন যে দুদকে কমপ্লেন করলো এবং একটা এই যে আপনার সাম আরিফুল ইসলাম রিগান নাকি ভদ্রলোক, উনি যে রিট করলেন, তখন দুদক নড়ে চড়ে বসলো। এই তো আমরা দেখলাম জিনিসটা। তাহলে ওইটা কবে হলো? ওইটা আরও 15 দিন পরে। কেন রে ভাই? 31 তারিখে হলো, পরের দিনই সরকারি সংস্থাগুলো এই ব্যাপারে করলো না কেন, তদন্ত করলো না কেন? এই কয়দিন নেগোসিয়েশনের চেষ্টা হয়েছে। ভাই আমরাও তো একটু কিঞ্চিত খাওয়া দাওয়া করি, আপনিও করেন আমিও করি, এই দেশের রিক্সাওয়ালা বুঝে। এই কয়দিন নেগোসিয়েশনের চেষ্টা হয়েছে, সেটা হয় নাই, মিলমিশ করানো যায় নাই। সরকারকে বেছে নিতে হবে, আমি কি রংধনুকে বাঁচবো না বসুন্ধরাকে বাঁচবো? সরকার বসুন্ধরাকে বেছে নিয়েছে, এখন আপন পুত্র আর সৎপুত্র হয়ে গেছে। বেনজির এখন ইমাল গনকেস, তারা নতুন করে সরকারকে সার্ভিস দেওয়ার কিছু নাই, সে তো রিটায়ার্ড পারসন এখন। তো ঠিক আছে ভাই, ইউজ করছি, ছুঁড়ে ফেলাই দিলাম। ঘটনা হলো এইটা, আর কিছুই না। এরকমভাবে যে সরকার চায়, তাহলে আরও অনেক অনেক বেনজির এই দেশে ঘোরাফেরা করতেছে। সিম্পল আমি বললাম তো, আপনি গুলশানে যান না, যে দেখেন যে এই যে 19,000 টাকা স্কোয়ার ফিট হিসাবে 2,000 স্কোয়ার ফিটের বেশি যত বাড়ি আছে, সব বাড়িগুলো যে একবার চেক করেন যে ভাই তুমি টাকাটা বাড়িটা কেমন করে বানাইছো, কত টাকাতে কিনছো, যোগাযোগে দেখেন না, দেখেন এর মধ্যে কয়টা বাইর হয়, দেখেন না কয়টা বড় হয়। অত ইজি তো এগুলি দেখতে চাই না আমরা, দেখতে না চাইলে দেখবেন না।
তখন সবাইকে শুদ্ধতা পুরস্কার দেবেন। জি, আবার আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে একটি ছোট বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। একটু ফিরতে চাই জনাব রশিদ আসকারী, একটু আপনার কাছে যেটি নিয়ে বলছিলেন জনাব কামরুল হাসান, যে এটি ঠিক ওই অর্থে অতটা শুদ্ধাচার চর্চার অংশ হিসাবে তিনি বলতে নারাজ, বা আইনের শাসনের, তিনি বরঞ্চ বলছেন যে ক্ষমতার ক্ষেত্রে। আরেকটি মাসুদ কামাল বলছিলেন যে ক্যাসিনো বিরোধী অভিযানের যেটি, সেটিও আমরা ক্ষণস্থায়ী দেখেছি। একটু আপনার কাছ থেকে জানতে চাইছি, আমরা সেই সময় যেটি দেখলাম সেটি খুব বেশি দিন স্থায়ী হয়নি, আবার একটা সময় পরে বন্ধ হয়ে গেছে। এখনকারটি কতটা বন্ধ হয়েছে? এটি কি এক ধরনের, তিনি যেটি বলতে চাইছেন যে ক্ষমতাসীন যারা, তাদের নিজেদের অন্তর্দ্বন্দ্বের কারণে এই ধরনের ঘটনা ঘটছে? দেখুন, আমি কোনো কূটতর্কে যাব না, খুব সাদামাটা চোখে যদি দেখি, যেভাবেই হোক না কেন জিনিসটি প্রকাশিত হয়েছে, সংবাদপত্রের দায়িত্ব কি? সংবাদপত্র তো জিনিসটি যদি আরও 3 বছর আগে প্রকাশ করতো, তাহলে হয়তো 3 বছর আগেই ব্যবস্থা নেওয়া হতো। এখন সংবাদপত্র কিন্তু খাটো করে দেখার সুযোগ নেই। সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সংবাদপত্র তথ্য দলিল সম্বলিত নিউজ প্রকাশের পর সেটা যদি কগনিজেন্সে গভর্নমেন্ট না নেয়, তখন আপনি গভর্নমেন্টকে ব্লেম করতে পারবেন। সংবাদপত্র যে তথ্য দলিল সহ উপস্থাপনা করেছে, সেটা কগনিজেন্সে নিয়েছে এবং সেটা ট্রায়ালে নিয়েছে। দুদক কিন্তু নিজস্ব গোয়েন্দা, দুদক, তাদের আসলে কাজটা না, এইটা গোয়েন্দা তৎপরতা চলছে। এখন সব কথা হচ্ছে যে সংবাদপত্রেরও কিন্তু ভূমিকা রয়েছে, গোয়েন্দাদেরও ভূমিকা রয়েছে। অনেক জায়গায় কিন্তু আমরা আমাদের এই দেশে কিন্তু 50-52 বছরের ইতিহাসে দেখব গোয়েন্দা তৎপরতার ব্যর্থতার কিন্তু প্রচুর। এখানে কিন্তু মানে কি বলবো, 21 আগস্ট গ্রেনেড হামলায় কিন্তু একটা বিরাট দলকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছিল, গোয়েন্দারা কিন্তু কোনো রিপোর্ট দিতে পারে না যে এরকম ঘটনা ঘটতে পারে। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে, আমি যেটা বলতে চাই যে চতুর্থ স্তম্ভ সক্রিয় ছিল অন্তত এই বিশেষ ক্ষেত্রে, এবং সেটাকে কগনিজেন্সে গভর্নমেন্ট নিয়েছে এবং বিচার হচ্ছে। আরেকটা জিনিস যে আপনি বললেন যে আপনার যে এই কালচার কি বলে যে মানে অভিযান বা শুদ্ধাচারের যে কালচারটা, এই শুদ্ধাচারের কালচারটা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি দেখবেন যে জনতার বিজয় কিন্তু হবে এই দেশে। কিন্তু আপনি যদি দেখেন যে দুর্নীতির, একসময় দুর্নীতির যৌতুকগৃহ বলে পরিচিত ছিল হাওয়া ভবন, সেই থেকে শুরু করে আপনার যে ক্যাসিনো কাণ্ড কিংবা বেনজির কাণ্ড, এই ব্যাপারগুলো কিন্তু আসলে ধামাচাপা দিয়ে ঢেকে রাখা যাবে না। এটা কোনো না কোনো সময় প্রকাশিত হবে এবং এইটার একটা নীরব মূল্যায়নের দায়িত্ব কিন্তু একসময় জনগণের উপর বর্তাবে। সুতরাং এইটা এখন এই প্রকাশিত সত্যের যথাযথ বিচারের কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। এবং এই রকমের, যদি শুধু তাই নয়, এই রকমের বেনজির সংক্রান্ত যারা রয়েছে, আমার মনে হয় যে দুদক সহ যে গোয়েন্দা সংস্থা রয়েছে, আরও কেউ এরকম থাকলে সেটাও আমরা তাদের প্রতি অন্তত দাবি জানাতে পারি। কিন্তু সেটি হচ্ছে কি, যেমন আমরা দেখলাম সম্রাট, বা সেই সময়টাতে শুধু সম্রাট বা তার বলয়ের মধ্যেই ছিল সেই অভিযান। এমন তো নয় যে সারা দেশে কেবলমাত্র ওই বলয়ের লোকজনই অপরাধ করেছে। এটা কিপ হোপিং ফর দ্য বেস্ট, আজকে হয়নি বলে যে কালকে হবে না। আর যদি এই রকমের জিনিসকে অগ্রাহ্য করা যায়, এই পাশ কাটানোর চেষ্টা করা হয়, সেটা কিন্তু কোনো ভালো কাজ হিসেবে জনতার আদালতে বিচার হবে না। সুতরাং আমরা মনে করি যে লেট আস সি অ্যান্ড লেট আস হোপ এগেনস্ট অল হোপস দ্যাট গুড থিংস আর গোয়িং টু কাম। কেননা এটা বুঝতে হবে যে জাতিসংঘের, আমি কিন্তু এর আগেও বললাম যে অ্যান্টি কারাপশন যে কনভেনশন, সেই কনভেনশন কিন্তু খুব বর্তমান সরকার তাদের ম্যানিফেস্টোতেও রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এটি কিন্তু একাধিকবার বলেছেন যে এই দুর্নীতির বিরুদ্ধে উনি একটা জারি করেছেন। সুতরাং আমাদের দেখতে হবে, আর যদি একান্তই না করেন সেটারও জবাবদিহিতা তাদেরকে করতে হবে। জি, সুতরাং লেট আস হোপ ফর দ্য বেস্ট। জি, একটু যেতে জনাব মাসুদ কামাল, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যে এটি কি এক ধরনের, মানে আপনার কাছে কি মনে হচ্ছে যে এটি ক্ষণস্থায়ী নাকি আপনি চলমান থাকবে বলে মনে করছেন এই ধরনের অভিযান? আমরা নির্দিষ্ট বলয়ের মধ্যেই দেখছি এই ধরনের অভিযানগুলো, আগে দেখেছি। তিনি যেটি বলছিলেন আজকে হবে না বলে কালকে হবে না, তেমনটি নয়। আমরা দেখছি যে গতকাল হয়নি, আজকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না এরকম। দেখেন, আমি না একদিকে আশাবাদী আরেকদিকে আশাবাদী না, আমি আগে নেগেটিভ দিকটাই বলি। যেমন ধরেন, আমরা সবসময় কি জানি যে একটা প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি, যদি মনে করেন একটা ফ্যামিলি দিয়ে বোঝাই, বাপ মনে করেন মদ খায়, গাঞ্জাও খায়, সিগারেটও খায়, মদ খায় মাথা রেখে ঘরে ফিরে, তার বাচ্চা যদি সিগারেট খায় আপনার অবাক হবেন? খাইতেই পারে ভাই, বাপে তো সে জন্ম পর থেকে দেখেছে এগুলি খাওয়া দাওয়া চলছে। তো শীর্ষ ব্যক্তি যদি
দুর্নীতি করে, তাহলে তার নিচের অনেকেই এই কাজটা করে। কারণটাকে আমি বলি, যেমন যে আইজিপি ধরেন, আইজিপি যে টাকাটা ইনকাম করে, সে কি হকারের কাছ থেকে টাকাটা নিয়ে আসে? এই আমি আইজিপি, তুমি আমার 10 টাকা দাও, এটা বলে না তো। কিন্তু হকারের কাছ থেকে যে কনস্টেবল 10 টাকা নেয়, অথবা কনস্টেবলের যে চামচা 10 টাকা নেয়, তার ভাগ কিন্তু আইজিপি বন্ধ যায়। এটা তো আপনি জানেন না ভাই, এটা তো নতুন করে বলার কিছু নাই। তাহলে যার যার মাধ্যমে টাকাটা তার কাছে যাচ্ছে, সে লোক কি কিছু পায় না? পায় তো। তাহলে হঠাৎ করে একটা আইজিপি এত বড় দুর্নীতি করে ফেলাইলো, আর তার নিচে সবাই সাধু ছিল, এটা হয় না। এটা হয় না। আইজিপি সম্পর্কে, এই আইজিপি সম্পর্কে উনি যখন ক্ষমতায় ছিলেন, তখন আমরা যা যা জানতাম, আপনিও যা জানতেন, এখন কি এরকম অনেকের সম্পর্কে আপনি জানেন না? জানেন, আমি জানি, ঢাকা শহরে অনেকেই জানে। তারা এখন ক্ষমতা আছে, অথবা তাদের কারোর সঙ্গে কারো বিরোধ হয় নাই, সরকারকে বেছে নিতে হয় না আমি কাকে বাঁচবো, ওরকম বিরোধ হয় নাই বলে এখন আমরা জানতে পারছি না। যদি এটা নিয়মে পরিণত হতো, তাহলে তারাও কিন্তু আপনার দায়িত্বে থাকাকালীনই তাদের কিন্তু ধরা হতো। এটা হলো নেগেটিভ দিকটা বলছি। আবার আমি একটু বিশ্বাস করতে চাই, সেটাও একটু বলি। কিভাবে চাই? এই গত নির্বাচনের আগে অনেকে আমাকে বলেছিলেন, আমি একজনের নামই বলি, এই অনেকে বলা, তোমাকে বলা, নাম বলতে চাই না, এইভাবে বলা আমি পছন্দ করি না, নামই বলি। এই যে নাইমুল ইসলাম খান, আজকে যা শুনলাম যে নাকি প্রেস সেক্রেটারি হচ্ছেন বলে একটা কথা শুনতে পেলাম, আমি এখনো কনফার্ম না। উনি আমাকে একবার বলেছিলেন, এই যে এইবার যদি শেখ হাসিনা জিতে, আমাকে, যেহেতু উনি আমার আরো ভাই, আমি ওনার প্রতিষ্ঠানে চাকরিও করছি এক সময়, উনি আমাকে বলছিলেন, তুমি দেখে এই সরকার যদি জিতে, তাহলে কিন্তু অনেক কিছু চেঞ্জ করবে। আগের 2 টার্মের কথা ভুলে যান আপনি, চেঞ্জ হবে। উনি কিন্তু আমাকে নিজে বলেছেন। তো আমি বিশ্বাস করি নাই, আমি অবিশ্বাসী মানুষ, করি নেই ভাই, আমি দূর রাখেন তো, আমি বিশ্বাস করি না। আমাকে বলে দেখেন হবে কিছু একটা, চেঞ্জ হবে, ওরকম থাকবে না আগের মতো, এবং দুর্নীতির বিরুদ্ধে তো হবেই। এটা উনি কিন্তু বেশ দায়িত্ব নিয়ে আমাকে বলেছিলেন একবার। ওই যে আপনার ওই রিপোর্টার্স গিল্ডের এডিটর্স গিল্ডের একটা অনুষ্ঠানে গেছিলাম, ওখানে আমাকে বলেছিলেন। তো এখন এই ঘটনাগুলো দেখে আমার বিশ্বাস করতে ইচ্ছা হয়, হোক না, হলে বন্ধ কি, সরকারের তো কোনো লস নাই। বরঞ্চ আপনি বলেন এই যে বেনজিরের ঘটনাটা, আমরা যত কিছুই বলি, হঠাৎ হয়েছে, অমুক হয়েছে, অমুক অনেক কিছু বলি, এন্ড অফ দ্য ডে এই ঘটনার প্রফিটটা যাচ্ছে কার অ্যাকাউন্টে? গভর্নমেন্টের অ্যাকাউন্টে। লোকে বলবে যে গভর্নমেন্ট একজন আইজিপিকে বলতে ছাড়ে নাই, পজিটিভ। এখন যদি গভর্নমেন্ট এটাকে মনে করে হ্যাঁ এটাকে আমি ক্যাশ করবো, তাহলে তো আমরা খুশি। দেখেন আমার সঙ্গে তো কারো কোনো আত্মীয়তা নেই, আমি খুশি, আমি চাই যে এই ধরনের ঘটনা ঘটতে থাকুক। কিন্তু ওই যে বললাম, একটু ডায়লামার মধ্যে আছি, বুঝতে পারছি না যে আসলে কি এটা নিয়ম নাকি এটা হঠাৎ আলোর ঝলকানি, আমি জানি না। কিন্তু সেটি যদি হয়, তাহলে পুলিশের মধ্যে কেমন বার্তা যাবে যে এক সময় যখন প্রয়োজন ছিল তখন ব্যবহার করা হয়েছে, প্রয়োজনের বার্তা যদি দুইটার যে কোনো একটাও হয়, যদি মানে হঠাৎ এটা হয়ে থাকে, আচমকা হয়ে থাকে, তাও বার্তাটা খারাপ। তাও বার্তা ভালো, মানে আমার জন্য ভালো, ওদের জন্য খারাপ। ওদের জন্য খালি পুলিশ না, সবার জন্য আতঙ্ক। আতঙ্কটা তারা ভাববে আজকে আমাকে দিয়ে করাচ্ছে, আগামীকালকে যে আমাকে সে রাখবে, বুকে তুলে রাখবে, নাও রাখতে পারে, একটা ভয় কাজ করবে কিন্তু। আর আমি খুশি, আর যদি এটা ধারাবাহিকভাবে হয় তাহলে তো আমি মহা খুশি। এবং তারা তখন ভাববে যারা এটা করাই যাবে না। এখন আমি জানি না কোনটা হবে, তবে সব মিলে কিন্তু আমি হ্যাপি। কারণ দুদক মাঠে নামছে, কিছু একটা হোক। আনহ্যাপি হওয়ার একটা মাত্র স্কোপ আছে, যদি দুদক তা ওনাকে আবার ক্লিন চিট দিয়ে দেয়। এই দেশে সবই সম্ভব। ওই মানে আমি অবিশ্বাসী লোক হিসেবে ওইটাও মাঝে মাঝে ভাবি, ওইটাও হইতে পারে, একটা ক্লিন চিট দিয়ে দিল যে না উনি নিষ্পাপ বলে দিতে পারে, যদি বলে তাহলে একটু দুঃখ পাবো আর কি। জি, একটু যেতে চাই জনাব মোহাম্মদ কামরুল হাসান, একটু আপনার কাছে জানতে চাইছি, এই ঘটনাটি যেটি আলোচনা হচ্ছে যে গণমাধ্যমের খবর আমলে নিয়ে এটি করেছে দুদক বা গণমাধ্যমের একটি দায়িত্ব, সেটি হিসাবে আজকে পত্রিকায় মালয়েশিয়ার যে শ্রমবাজার নিয়ে কয়েকজন, শুধু 4 জন না, আর অনেকের কয়েকজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং 24,000 কোটি টাকার বাণিজ্য হয়েছে, সেটি খবর হয়েছে। সেটিও কি দুদক এরকমের কোনো ভূমিকা পালন করতে পারে বলে বা করবে বলে মনে করছেন? তারা তো সংসদ সদস্য, বর্তমান প্রভাবশালী সংসদ সদস্য। ধন্যবাদ আপনাকে। আসলে এইসব নিয়ে ভবিষ্যৎবাণী করা খুবই কঠিন কাজ, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষিতে। দেখুন, টাঙ্গাইলের আমিনুর রহমান, উনি সংসদ সদস্য হত্যা মামলা আছে। আব্দুর রহমান বদি, ওনার 2 ভাই
চোরাচালানির সাথে জড়িত, আমরা সবাই জানি। সেই বিচারগুলো কি হয়েছে? ঠিক একই কারণে আমার মনে হয় যে আসলে কার বিরুদ্ধে অভিযোগের ধরন কী এবং সেটার সাথে সরকারের স্বার্থের সম্পর্কটা কী, তার উপর নির্ভর করে এই ধরনের অভিযোগের ভবিষ্যৎ ফলাফল। এবং এটা দীর্ঘদিন ধরে এভাবেই চলছে। ভিন্ন কিছু হলে তো আমরা দেখব, কিন্তু আমরা যদি আমাদের অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে মন্তব্য করি তাহলে আমার তো নেতিবাচক মন্তব্যই করতে হচ্ছে। শ্রমবাজারের ক্ষেত্রে দেখুন, এই বিষয়গুলো আসছে হলো কি, গণমাধ্যমের কতগুলো স্টাইল আছে আমি জানি না। প্রথম আলোতে আমি নিজেও দেখেছি আজকে, এবং 4 জন সংসদ সদস্য আমি খেয়াল করেছি। লেফটেন্যান্ট জেনারেল ফেনী 3 আসনের মাসুদ উদ্দিন, নিজামুদ্দিন হাজারি আছেন, তারপর বেনজির আহমেদ আছেন, আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী তার স্ত্রী এবং কন্যা আছেন। দেখুন, এই 4 জন মানুষের প্রভাব আপনি চিন্তা করুন, এবং তাদের ইতিহাস এখানে যা বলা হয়েছে। একজনের ইতিহাস বলা হচ্ছে যে তিনি নিবন্ধন নেওয়ার পর এই লাইসেন্সটা পাওয়ার পর 2018-তে 3 বছরে মাত্র 100 জনকে তিনি সফল হয়েছেন বাইরে পাঠানোর ক্ষেত্রে মালয়েশিয়াতে। কিন্তু ওখানে একটা চক্র সিন্ডিকেট আছে এখানে দেখলাম। এই চক্রের সদস্য হওয়ার পর 25টি প্রতিষ্ঠানের সঙ্গে সুবিধা পায় তিনি। তার এই 4 জনের নাম আসছে, তারা সংসদ সদস্য এবং তারা বেশ মেধা তালিকায় আছেন, শীর্ষস্থানে 1, 2, 3, 4 এইভাবে আছেন। তো সেখানে বলা হচ্ছে যে 1.5 বছর আগে এই সিন্ডিকেটের সদস্য হয়েছেন সংসদ সদস্য মহোদয়, এবং সেখানে তিনি 1.5 বছরের ব্যবধানে, আমিও খেয়াল করেছি, 8,000 জনকে পাঠাতে সক্ষম হয়েছেন। তাহলে তার প্রতিষ্ঠানই 3 বছরে 100 জন পাঠিয়েছেন, আর তার ভাগ্য পরিবর্তন হয়ে যায় চক্রের সদস্য হওয়ার পেছনে। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন, একজন সংসদ সদস্য, তার কাছে আমরা প্রত্যাশা করি হচ্ছে তিনি আইন প্রণয়ন করবেন, এবং আইনের প্রয়োগ করবার জন্য আমাদের সংশ্লিষ্ট বিভাগগুলো রয়েছে। যারা আইন প্রণয়ন করবেন তারা তো আর আইনের বাইরে না। তাহলে যারা আইন প্রয়োগ করবার কথা, আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠান বলুন আর আমাদের বিচার বিভাগই বলুন, আমাদের এই বিভাগগুলো নিশ্চয়ই কোনো একটা ভূমিকা তো আছে। পত্রিকায় আসবে, তারপর এইসব হবে। তো আমরা তো বিনয় সাহেবের কথা বললাম যে, এবং আমার সহাচলক ভাই একদম খোলামেলা বলেছে, আমারও কিছু জ্ঞান বৃদ্ধি হয়েছে, কিছু বিষয়ে সংশয় ছিল। আমিও সাধারণ দর্শক শ্রোতাদের মতো আজকে অনেক আলোকিত এবং স্পষ্ট ধারণা পেয়েছি। সেটার সাথে সম্পৃক্ত করে বলতে চাই যে এইসব আমরা সবই জানি। গণমাধ্যমে যখন আসে, গণমাধ্যমেরও একটা নির্ভয়ে একটি খবর প্রকাশ করার পরিস্থিতি থাকে। এটা আমি জানি না, ওই পরিস্থিতিটা হয়তো তৈরি হয়েছে জানি না, যে এই 4 জন হঠাৎ করে এত অর্থশালী হয়ে অন্যদেরকে মানে অংশীজনদের ভাগাভাগি দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করেছেন কিনা, অনেক কিছুই থাকতে পারে। সেই জন্য আমার মনে হয় কি, দেখুন, এই বিষয়গুলো আসলে আমাদের ইঙ্গিত বহন করে না যে আমরা সঠিক পথে হাঁটছি। এটা আমরা গণমাধ্যমের সেই ভূমিকা নিয়ে জানতে চাইবো জনাব মাসুদ কামালের কাছে, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, কিছুক্ষণের মধ্যেই সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। ফিরতে চাই মূল আলোচনায়। যে একটু যেতে যে জনাব মাসুদ কামাল, একটু আপনার কাছে জানতে চাই, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যে গণমাধ্যম কর্মীরা সামনে নিয়েছেন, একটু আপনার কাছে জানতে চাইছি, এখন কি গণমাধ্যম কর্মীরা এই ধরনের সাংবাদিকতার চর্চা করছে, যে অনুসন্ধান করে বের করা, সেটি করছে? আর একটি বিষয় পাশাপাশি, যে করতে পারছে না নাকি করছে না? শুনেন, করছে। অনেক খবর গণমাধ্যমে কিন্তু বের হচ্ছে, কিন্তু ওই যে বললাম, সরকার যদি সবগুলি ব্যবস্থা নিত তাহলে কিন্তু গণমাধ্যম কর্মীরা আরও উৎসাহী হতো। সরকারের ব্যবস্থা 2 ধরনের। ধরেন, আমি একজনের বিরুদ্ধে লিখে দিলাম, আমারটা যদি ভুল খবর হয় তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তো সরকারের ব্যবস্থা আছে, উপায় আছে, প্রেস কাউন্সিল আছে, করতে পারে। আর যদি সঠিক হয় তাহলে আপনি একটা ব্যবস্থা নেবেন যার বিরুদ্ধে। আনফর্চুনেট হলো সরকার এগুলোকে ইগনোর করে, গায়ে মাখে না। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, এস আলমের বিরুদ্ধে বিষয়ে একটা রিপোর্ট হলো ডেইলি স্টারে, হলো তো ওটার পরিণতি কী হলো? কেউ কিছু বলে না, যেন কিছু হয়ই নাই, যেন কিছু হয়ই নাই। হাইকোর্ট ১৭ থেকে রুল দিল যে 2 মাসের মধ্যে আমাকে জানাও। চেম্বার আদালত এটা স্থগিত করে দিল। স্থগিত করে দিয়ে কী বললো, 3 মাসে এটা কোনো তদন্ত করা যাবে না। কী কারণে ভাই? আপনি তদন্ত করতে দেবেন না কেন?
কোর্ট বলছে তার ব্যাপারে বলা যাবে না। আমি কোর্টের এই সিদ্ধান্তে আমি আহত হয়েছি একজন নাগরিক হিসেবে, আমি বলতে পারবো না? আমি আহত হয়েছি, ক্ষুব্ধ হয়েছি, সন্দেহ করেছি আমি। 3 মাস তার বিরুদ্ধে কোনো তদন্তই করা যাবে না। 3 মাস পরে আরও কয়েকদিন টাইম দিল, তারপরে ওটা সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্টে কি বললো? হাইকোর্টের ওই রায় বাতিল। তার মানে 2 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়া দরকার নাই, হাইকোর্টের বলার দরকার নাই। কি করতে হবে? তবে সুপ্রিম কোর্টে আবার রায় দিল, তবে সংশ্লিষ্ট সংস্থাগুলো চাইলে তদন্ত করতে পারে। এইটা বলে দিল। চাইছে কেউ? দুদকও চায় না, ওই BIFU ওরাও চায় না, তদন্ত করতে চায় না, জানতে চায় না। জানলেই তো সমস্যা, জানা যাবে না। তাহলে এই যে মিডিয়ায় যে জিনিসের রিপোর্টটা করলো, ওই রিপোর্টারকে এই ধরনের রিপোর্ট পাইলে ফার্দার করবে? কোনো অ্যাকশন তো নাই, কোনো অ্যাকশন তো নাই। এরকম রিপোর্ট আপনি কয়টা চান? প্রতি 3 মাস অন্তর অন্তর এরকম রিপোর্ট বিভিন্ন পত্রপত্রিকা আসে। রেজাল্ট কি? শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে কত রিপোর্ট হয়েছে বলেন আপনি? কত রিপোর্ট? ওটা যোগ করলে একটা ডিকশনারি সমান হয়ে যাবে, এত রিপোর্ট হয়েছে। হয়টা কি? কিছু হয় না। বিষয়টা হলো এখানে সরকার যদি অ্যাকশন নিত তাহলে এই রিপোর্টাররা, আমি একটা শেষ উদাহরণ শেষ করি আপনাকে। আল জাজিরা একটা রিপোর্ট করলো, ডকুমেন্টারি করলো। সেই ডকুমেন্টারির ভিত্তি করে ওর সঙ্গে বাংলাদেশি যারা জড়িত ছিল তাদের ফ্যামিলির তছনছ করে দিল। এই মানে এর বিরুদ্ধে অ্যাকশন। সেই রিপোর্টের ভিত্তিতেই তো আজিজ সাহেবের বিরুদ্ধে অ্যাকশন হলো আমেরিকান গভর্নমেন্ট। এখন আজিজ সাহেবের বিরুদ্ধে দুদক মাঠে নামবে। সেই তাহলে তো ওই রিপোর্টটাই সত্য হইল। তো এইগুলো হলো কি মানতে চায় না। মানলে সরকারের লাভ হতো, কিন্তু সরকারের কি লস? সরকারের সুনাম বাড়ত, সরকার ওই দায়িত্বটা নিতে চায় না। জি, আমি আবার চেষ্টা করব ফেরার জন্য। জনাব রশিদ আসকার, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যে এই যে ঘটনাগুলো ঘটছে, সংসদ সদস্য কিংবা শীর্ষ ব্যক্তি, আমলা যারা পুরো ঘটনায় যারা সরকারের কাছে ছিলেন তাদের বিরুদ্ধে ঘটছে, এতে কি সরকারের বিব্রত হওয়ার মতো যথেষ্ট কারণ নয় কি? এখন দেখেন, আমি যে জিনিসটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার এই দফায় উনি নিশ্চয়ই সম্যক উপলব্ধি করতে পারছেন যে মানুষের তার কাছ থেকে একটা চাহিদা হলো যে উনি কিন্তু অনেকগুলা সেক্টর বলা যাবে যে আপনার ধরেন ডেভেলপমেন্ট বলেন, যে এই যে একটা তলাবিহীন ঝুড়ির তকমা বিশিষ্ট দেশকে একটা ডেভেলপিং কান্ট্রির স্ট্যাটাস নিয়ে গেছে। অ্যাজ ফার অ্যাজ ডেভেলপমেন্ট ইজ কনসার্ন তাকে কিন্তু 10 on 10 মানুষ দেয়। এখন মানুষের প্রত্যাশা হচ্ছে যে করাপশনে উনি যেটা বহুবার বলেছেন যে জেরো টলারেন্স, সেইটা প্রমাণের সময় এসে গেছে এবং দ্য বিগিনিং ইজ ভেরি ওয়েল। আমরা মনে হয় সবাই ওই দিকেই কথা বললাম। আমরা মনে করি যে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয় এবং একজন ব্যক্তি একটা রাষ্ট্রের চাইতে গুরুত্বপূর্ণ নয়, সে সংসদ সদস্য হোক। আর সংসদ সদস্যদের বিরুদ্ধে আমার তো মনে হয় যে তারা যেহেতু ল মেকার, তাহলে ওই ল ইমপ্লিমেন্টেশনের বাধ্যবাধকতা তাদের উপরে কিন্তু বেশি পড়ে। তো সুতরাং কারো ব্যক্তিগত অপরাধ, কারো ব্যক্তিগত দুষ্কর্ম, কারো ব্যক্তিগত ব্রাইবারি অ্যান্ড করাপশনের দায়িত্ব নিশ্চয়ই সরকার নেবে না এবং আমরা মনে হয় সেই ব্যাপারে আশাবাদ রাখতে পারি। আর যদি আর নেক্সট টাইমে তো আর বলার সুযোগ পাওয়া যাবে না, মনে হয় আমি শেষ করে দেবো কি? আচ্ছা, আমি যদি শেষ করে দিই, আমি বলি যে এইটা একটা রিয়েলাইজেশন আসছে যে করাপশন কিন্তু আপনি যদি লোকালি দেখেন, ইন্ডিভিজুয়ালি দেখেন, তাহলে কখনোই এর খেই পাবেন না। এটা কিন্তু চেইন বিক্রিয়ায় ঘটে এবং গ্লোবালি ঘটে। এই জন্য ওয়ার্ল্ড ব্যাংক গত 20 বছর ধরে সক্রিয়ভাবে করাপশনের উপরে কাজ করছে। দে হ্যাভ কাম টু দিস রিয়েলাইজেশন দ্যাট করাপশন ইজ এ গ্লোবাল প্রবলেম অ্যান্ড ইট নিডস টু বি রিজলভড গ্লোবালি। কীভাবে হতে পারে? ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় আপনার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হবে, সিভিল সোসাইটি, মিডিয়া সব মিলে যদি একটা কাজ করা যায়, যৌথ উদ্যোগ, তাহলে কিন্তু কেউ স্কেপ করতে পারবে না। তখন সফল হবে বলে মনে করছেন? একটু জনাব মোহাম্মদ কামরুল হাসান, একটু আপনার কাছে জানতে চাইছি। আরও বেশ কিছুদিন আগে নোয়াখালীর একজন পৌর মেয়র বলেছিলেন যে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরাই বা আমলারাই রাজনীতিবিদদেরকে দুর্নীতি শেখায়। একটু আপনার মন্তব্য জানতে। এটা সঠিক, এটা উল্টোটাও ঠিক। কারণ আমলাদেরকে গত কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে ব্যবহার করা হয়েছে, আমি সবার কথা বলছি না, অধিকাংশই অভ্যস্ত হয়ে গেছে সেই ধরনের আচরণে। এখন সংসদ সদস্য হবার পর বা জনপ্রতিনিধি হবার পর যখন তাদের উপর তাদের অর্পিত দায়িত্ব কিংবা তাদের এখতিয়ারের মধ্যে তাদের শাসাবার বিষয়টি আসে, তখন স্মরণ করিয়ে দেয়
আপনার আশাটার ক্ষেত্রে আমার সহযোগিতা ছিল এবং অবৈধভাবে করেছি। ফলে এই গণতন্ত্রহীনতা শুধু আমলাদেরকে নয়, রাজনীতিবিদদের তলানিতে নিয়ে এসেছে, রাজনীতির মধ্যে ব্যবসায়ীদেরকে নিয়ে এসেছে, এবং পুরো নির্বাচন প্রক্রিয়াটা অগণতান্ত্রিক একটা ধারায় আমরা ধারাবাহিকভাবে চলে যাওয়ার কারণে যেটা হচ্ছে যে আপনি পেশাজীবীদের বলুন, সাংবাদিকদের বলুন, তারপরে শিল্পী, কলা কৌশলী সবাই তার নিজ সব কিছু বাদ দিয়ে সংসদ সদস্য হতে চায়, সেটা স্থানীয় সরকার হোক অথবা জাতীয় সংসদ হোক। কারণ এটা এমন একটি লাভজনক জায়গায় পরিণত হয়েছে অগণতান্ত্রিক প্রক্রিয়ায়, সবাই এটাতে যুক্ত হচ্ছে এবং এই প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করছে তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণে তারা আর্থিকভাবে সুবিধার বিনিময়ে এসব করাতে গোটা জিনিস শেষ হয়ে গেছে। এবং দেখুন এটার কারণটা হচ্ছে, আমি যেটা বলে থাকি যে ওদের হলফনামায় আপনি যদি দেখেন যে করোনা বলুন, ইউক্রেনের যুদ্ধ বলুন, আর এখন প্যালেস্টাইন কিংবা ইসরায়েলের যুদ্ধ বলুন, আমাদের সবাইকে প্রভাবিত করে, শুধু করে না এই নির্বাচিত জনপ্রতিনিধিদের তথাকথিত নির্বাচন। ফলে এটা একটা আকর্ষণীয় জায়গা হয়েছে। এটা শুধু আমলারা না, এই প্রক্রিয়ার জন্য অভিভাবকরাই দায়ী। একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্দলীয় সিস্টেমের মধ্যে অভিভাবকদের সচেতন হতে হবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আলোচনা অংশ নেওয়ার জন্য। এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।